হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব দ্য বারবারিয়ান স্প্রাইট অ্যানিমের এপিসোড 9। আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে আর পিন কমেন্টে দেওয়া ওয়ারিয়ার প্রিন্সেস নামের প্লেলিস্টটি চেক করতে পারেন, সেখানে সব এপিসোড একসাথে পেয়ে যাবেন। আর আমাদের টপিক এক্সএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী অ্যানিমে আরো অসাধারণ হতে চলেছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোড 9 এর শুরুতেই আমরা দেখতে পাই সারা জঙ্গলে হওয়া নতুন গাছপালা থেকে গ্রামবাসীদের সাথে মিলে খাওয়ার জন্য লতাপাতা সংগ্রহ করছে, আর সে গ্রামবাসীদের বিভিন্ন কাজকর্মে সহযোগিতা করছে। এটা দেখে মার্সি বলে, লেডি সারাফিনা, আপনি তো দেখি গ্রামবাসীদের সাথে একটু বেশি মিশুক হয়ে গিয়েছেন। সিন চেঞ্জ হয় কাজের এক পর্যায়ে মার্সি সারার কাছে এসে বলে, লেডি সারাফিনা, আপনি তো বলেছিলেন ইলোড্রেনে একদিন অবশ্যই ফিরে যাবেন, তাহলে তার দেওয়া নেকলেসটা আপনার পরা কি উচিত হয়েছে? তখন সারা আবার নাটক শুরু করে। সারা বলে, মনে হয় এটা ঠিক হয়নি, আমি তো অনেক বড় একটা ভুল করে ফেললাম। মার্সি বলে, যদিও অর্ডার অফ কমনেরায় বিয়ের জন্য নির্দিষ্ট কোনো আইন কানুন নেই, তবে বিয়ের জন্য রাজি হওয়াটা তাড়াহুড়া হয়ে গেল না? সারা বলে, তবে প্রিন্সেস উইস্ট্রেসি আমাকে বলেছিল। মার্সি বলে, যদিও সে একজন প্রিন্সেস ছিল, তবে সে এখন গ্রেট চিফের স্ত্রী, তাই না বুঝে তার কোনো কথায় রাজি হওয়া উচিত হবে না। সারা কাঁপতে কাঁপতে বলে, তুমি চিন্তা করো না মার্সিয়াস, একজন নোবেল হিসেবে আমার যেসব কর্তব্য আমি তা কখনোই ভুলবো না। মার্সি বলে, এসব কথায় কারোরই কিছু যায় আসে না। সারা বলে, আমি শুধু এতটুকুই করার চেষ্টা করছি। প্রিন্সেস উইস্ট্রেসি আমাকে বলেছিল নিজের খুশিকে খুঁজে বের করতে, আর আমি এখন ওই বিষয়েই ভাবছি। মার্সি বলে, এর জন্যই আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না? সারা বলে, আসলে বিষয়টা এমন নয়, সারাটা জীবন তলোয়ার আর যুদ্ধের মধ্যে থাকতে থাকতে এই সময় এসে যখন ভাবি আমার জন্য আসলে খুশি কি, তখন মাথায় কিছুই আসে না। এটা বলতে বলতে সারা বসে বসে কান্না শুরু করে। এটা দেখে মার্সি টাসকি খেয়ে যায়। মার্সি বলে, আপনার এই অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। এরই সাথে এটাও বলা বাহুল্য যে একটি নোবেল পরিবারের এত শক্তিশালী একজন নাইট গ্রামের একজন সহজ সরল মেয়েদের মতো জীবনযাপন করছে, এটা ভাবলেও কেমন যেন অদ্ভুত লাগে। সারা বলে, আমি বুঝতে পেরেছি আপনি এমনটা কেন ভাবছেন। সত্যি বলতে এটাতে এমন কিছু না, এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি। আগে আমার মাথায় শুধু লড়াই, যুদ্ধ আর নাইটের কর্তব্য এসব ঘুরপাক খেত। নোবেল পরিবারে জন্মগ্রহণ করেই একজন সাহসী যোদ্ধা হয়ে ওঠা। আমার যতদূর মনে পড়ে আমার চিন্তা ভাবনা শুধু একটা বিষয় নিয়ে ছিল। ওই সময় লড়াইকেই আমি আমার সবকিছু মনে করতাম। যদিও আমি এটা জানি তখনকার সময় আমাকে আইডিয়াল নাইট ভাবতো। এটা শুনে মার্সি একটু শরম পায়, কারণ সেও এমনটাই মনে করত। সারা আরো বলে, তাদের সাথে থাকতে থাকতে আমি আমার জীবনে নতুন অনেক কিছু শিখতে পেরেছি। যদিও আমি পূর্ব অভিযানের একজন নাইট কমান্ডার ছিলাম, তবে তাদের চোখে পশ্চিম থেকে আসা একজন সাধারণ শত্রু, এর থেকে বেশি কিছুই না। আমি আমার জীবনে যে 7 বছর কাটিয়ে এসেছি তা নিয়ে আমার কোনো আফসোস নেই। ওই সময় আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। তবে আমি এটা কল্পনাও করতে পারিনি এখানকার লোকেরা আমাকে কখনোই ঘৃণা করেনি। মার্সি বলে, তো আপনি এর জন্য নিজেকে দোষ দিচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন না আপনার এই আফসোস মাতৃভূমি থেকে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে? সারা বলে, আমার মাতৃভূমি যেখানে অনুর্বর জমি, 7 বছরের অভিযানে আমরা যা কিছু অর্জন করেছি তার বদলে কত যে সৈনিক হারিয়েছে এর হিসাব নেই। এখন প্রশ্ন হলো, এত বড় দাম দেওয়াটা কি আদেও ঠিক ছিল? দেশ অথবা আমার অপরাধ, এর মধ্যে একটা তো ছাড়তেই হবে। তখনই সার্সি এসে বলে, তোমার এই কথাটা আমার একদমই পছন্দ হয়নি। সারা বলে, সার্সি, আমি জানি তুমি তোমার জীবনে অনেক কিছু দেখেছো, তবে আমি যা করেছি তা আমি কখনোই ভুলতে পারবো না। সেই হিসেবে এখানকার মানুষদের আমাকে ঘৃণা করা উচিত ছিল। সার্সি বলে, ও তাই নাকি? তাহলে এত কিছুর পরও তুমি ওই এঙ্গেজমেন্ট নেকলেসটা কেন পরে আছো? সবসময় চিন্তা করা আর যখন মন চায় ওই নেকলেসটা খুলে ফেলা। তোমার এসব বিষয় দেখে আমার তো মাঝে মধ্যে হাসি পায়। এসব কথা বিয়র দূর থেকে শুনছিল। সিন চেঞ্জ হয়, তারা সবাই খেতে চলে যায়। রাত হয়ে গেছে, সবাই খাবার খাচ্ছে, আর সারা খেতে খেতে ভাবে, এখন এই বিষয়টা চিন্তা করলে এখানে খাবারের কোনো কমতি নেই। এখানকার জঙ্গল, নদীনালায় ভরপুর খাবার রয়েছে, আর জঙ্গলে থাকা ড্রাগনগুলো অনেক বিশাল, তবে এতটাই বড় যে একটা শিকার করলে শত শত লোকদের খাওয়ানো যায়। আর এখানে প্রতিটা জঙ্গলই দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে, আবার পাহাড়ের পর পাহাড়। এই কারণেই এখানকার লোকেরা কৃষিকাজ করতে পারছে না, আর গাছ না কেটে থাকা আর কৃষিকাজ করাও যাবে না। আবার গাছপালা বেশি কাটলে তাদের জমি দখলের ঝুঁকি বেড়ে যাবে। তাদের জায়গা দখল করার চেষ্টা করতে করতে আমাদের প্রায় 700 বছর পার হয়ে গেছে, আর কয়েক দশকে আমাদের সীমানা বেড়েছে। সত্যি বলতে আমরা তাদের কিছু এলাকা দখল করতে সক্ষম হয়েছি, যার মধ্যে উর্বর জমিও ছিল। এতে বড় কোনো পার্থক্য আসেনি, তবে দখলের কিছুদিন পরই সেগুলো অনুর্বর হয়ে গেছে। তার মানে আমরাই কি ভুল? আমরা তাদের জমিকে নষ্ট করছি। তখন বিয়র সারাকে ডাক দিলে সারা দেখে তার গলায় খাবার আটকে গেছে, অর্থাৎ সারা এমন গভীর ভাবনায় চলে গেছে সে তার খাওয়ার কথা ভুলেই গেছে। বিয়র বলে, সারা, মনে হয় তুমি কোনো গভীর চিন্তায় মগ্ন ছিলে। সারা পানি খাওয়ার পর বিয়র বলে, সারা, তুমি কি ঠিক আছো, নাকি দুপুরে তুমি যে বিষয়ে কথা বলেছো সেটা নিয়ে ভাবছো? সারা বলে,
আমি আসলে একজন নাইট আর কমান্ডার হিসেবে ভাবছিলাম পূর্ব অভিযানে আমাদের আসলে কি লাভ হয়েছে। আমার প্রজাদের খিদে মেটাতে তোমাদের জায়গায় আক্রমণ করতে হয়েছে, তাই আমি এখন নিশ্চিত হয়ে বলতে পারবো না আমরা যা করেছি তা আসলে ঠিক ছিল না ভুল ছিল। এখন আমি যদি এমনটা বলি তাহলে আমার সাথে যে সৈনিকেরা লড়াই করেছে তারা কি আমাকে ঘৃণা করবে? আর সাধারণ প্রজারা তারাও কি অন্যের জমি দখল করায় আমাদের উপর অখুশি? বিয়র বলে, সারা, খাবার শেষে আমরা বাহিরে গিয়ে কিছু কথা বলবো। সিন চেঞ্জ হয়। তারা দুজন রাতের আকাশ দেখে বলে, পূর্ব হোক বা পশ্চিম, আকাশের সৌন্দর্য সবখানেই একই রকম। তখন সারা বলে, আমি ওই দিনের বিষয়টা আর আজ দুপুরের বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করার পর ভাবছি আমার আসলে কি করা উচিত। কখনো মনে হয় আমার সৈনিক আর প্রজাদের কাছে ফিরে যাওয়া উচিত, আবার কখনো মনে হয় আমার নিজের খুশিকে অনুসন্ধান করা উচিত। এমনটা মনে হয় আমি যেন দুই নৌকায় পা দিয়ে আছি। বিয়র বলে, এমনটা হলে সারা, তোমার এতে কল্পনার সাহায্য নেওয়া উচিত। সারা বলে, কি কল্পনা? আমি ভাবিনি তুমি এমন কথা বলবে। বিয়র বলে, এতে অবাক হওয়ার কি আছে? অন্যদের থেকে আমি সবচেয়ে বেশি কল্পনা আর স্বপ্নের আদর্শকে মেনে চলি। ডেফিউরা তো এমনটাই মনে করে। আপনার অনেক মজবুত ইচ্ছাশক্তির মাধ্যমে আপনার কঠিন থেকে কঠিনতর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। যদি তারা সত্যি হয়ে থাকে তাহলে আমার মনে হয় সন্দেহ শুধু অনুশোচনা তৈরি করে। আর তাই কোনো সিদ্ধান্তের আগে তুমি যদি তার পরিণতি কল্পনা করো তাহলে হয়তো সাহায্য পেতে পারো। তখন সারা কল্পনা করে, আমি যদি আমার ফুরফুরা মনোভাব নিয়ে আমার দেশে ফিরে যাই তাহলে সবাই কি আমাকে সাদরে গ্রহণ করবে? সবার আগে আমি এটাই চাইবো আমার প্রজারা যেন দুমুঠো দুবেলা খেতে পারে আর তাদের যেন আর কখনোই যুদ্ধে আসতে না হয়। তবে এমনটা যদি হয়েও যায়, একজন নোবেল হিসেবে আমার পরিণতি মোটেও ভালো হবে না। হয়তো একটা অন্ধকার কারাগারে আমার বাকি জীবন কাটাতে হবে। আমি যতবারই এটা ভাবি আমার কাছে এটা তত বেশি ভয়ানক মনে হয়। আমি জানতাম এসব ভাবলে এমন কিছু একটাই হবে। আর যদি এটা কল্পনা করি নাইটের কর্তব্যের পরিবর্তে আমি বিয়রকে বেছে নেব। যদিও সে অশিক্ষিত তবে অভদ্র নয়। তার তলোয়ারবাজির ট্যালেন্ট যদিও আমার সমান নয়, তবে সে তার শক্তি দিয়ে আমার সাথে সমানে সমান মোকাবেলা করতে পারে। এখন তার বয়স তো মাত্র 18 বছর। আরও বেশি এক্সপিরিয়েন্সড হলে হয়তো তলোয়ারবাজিতে আমাকেও ছাড়িয়ে যাবে। উইস্ট্রেশিয়ার ছেলে হওয়ায় লড়াইয়ের ট্যালেন্ট সে এমনি এমনি পেয়েছে। যদিও এটা কল্পনা করা মুশকিল, বিয়র আর আমার যদি একটা সন্তান হয়। না না না, এসব কি বলছি? কিসের সন্তান? কার সন্তান? বিয়র আর আমি মিলে সন্তান জন্ম দেব? তবে এমনটা হলেও মন্দ হয় না গাইস। এর মনে তো কিছু চায়। তবে সে মনকে বলে চুপ থাক আর চাইস না। সে আরো ভাবে ধুরো, কল্পনা করতে করতে কত দূরে এসে পড়লাম। গাইস, এর চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। আর বিয়র তো তার তামাশা দেখছে। বিয়র বলে, ও তার মানে তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারোনি? সত্যি বলতে আমি তো এমনটা ভেবেছিলাম তুমি আমার সাথে আর থাকতে চাইবে না, তাই তোমার সিদ্ধান্ত না নিতে পারা এটা আমার পছন্দ হয়েছে। তার মানে তোমার মনেও আমার মতোই ভাবনা রয়েছে, যেমনটা তোমার নাইট থাকা অবস্থায় কর্তব্য, সম্মান আর নিজের প্রজাদের প্রতি ছিল। আপাতত আমার জন্য এতটুকুই যথেষ্ট। সারা বলে, বিয়র, তুমি জানো তুমি তোমার নিজের কথাকেই ভুল প্রমাণ করছো। প্রথমে বলেছিলে আমার আগের জীবন নিয়ে আর না ভাবতে, আর এখন বলছো এই বিষয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করতে। বিয়র বলে, যাই হোক না কেন, সমস্যা তো তোমার, তাই এটা তোমাকেই সমাধান করতে হবে। তো এর জন্য একটাই উপায় আছে, তোমার দৃষ্টিপট আরো বড় করতে হবে। সারা বলে, এটা কিভাবে করব? বিয়র বলে, একটা ভ্রমণের মাধ্যমে। সিন চেঞ্জ হয় ইলড্রেন রাজ্যের লেবেলনে। সারাফিনার ভাই সিরিয়াস, তার কাছে একজন সৈনিক 17তম অভিযানের খবর নিয়ে এসেছে। তো গাইস, এপিসোড 1-এর যুদ্ধের খবর ইলড্রেন রাজ্যে এপিসোড 8-এ এসে পৌঁছেছে। ওই সৈনিক হিলবে বলে, আমি ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছি লর্ড সিরিয়াস। তখন সিরিয়াস তাকে ভিতরে আসার অনুমতি দেয়। প্রথমে সিরিয়াস জিজ্ঞেস করে, আমার বোন সারাফিনা কি যুদ্ধে নিহত হয়েছে? ওই সৈনিক বলে, না, তার মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। হতে পারে শত্রু সৈনিকেরা তাকে বন্দি করে নিয়ে গেছে। সিরিয়াস বলে, যেমনটা আগেও অনেকবার হয়েছে। ওই সৈনিক বলে, ইয়েস মাই লর্ড। সিরিয়াস বলে, আমার বোনের বিষয়ে পরে কথা বলবো, প্রথমে বলো আমাদের অভিযানে সৈনিকদের কি অবস্থা। সৈনিক হিলবে বলে, প্রিন্সেসের জন্য আমাদের ক্ষয়ক্ষতি কম হয়েছে। এরপর ওই সৈনিক চলে যায়। আর সিরিয়াস ভাবে, তার মানে আমরা দ্রুতই আরেকটা অভিযান শুরু করতে পারবো। তার এমন কর্মকাণ্ড আমার বুঝে আসে না। সে একবার এটাও চিন্তা করেনি নিজের জীবন দিয়ে দিলেও ওই সব লোকেরা তো তাদের জীবন ফিরে পাবে না। আমার অবুঝ ছোট্ট বোন সারাফিনা। সিন চেঞ্জ হয় সারার দিকে। সারা ভাবে, আমি কোন জায়গা থেকে ঘুরে আসব? আমি ডেফিউ ফেরিদের ওই কাল্পনিক শহরে যাব, নাকি এলফদের বিশাল গাছের ওপর ঝুলন্ত শহরে যাব, নাকি ডিভাইন ট্রির ড্রায়াডসের বিচিত্র প্রাণীর শহরে? যেন মনে হয় তারা কোনো ভিন গ্রহের প্রাণী, নাকি ডোয়ার্ফদের মাটির নিচে তৈরি বিশাল শহর থেকে ঘুরে আসব। এক কথায় বলতে গেলে এত কাল্পনিক বিষয়বস্তু ভেবে সারার মাথা খারাপ হয়ে যায়। সে আসলে ডিসাইডই করতে পারছে না কোথা থেকে ঘুরে আসবে। তখনই তার কল্পনার মাঝে বিয়র এসে পড়ে আর সারা ভয় পেয়ে যায়। বিয়র বলে, তোমার কল্পনা শুনে মনে হচ্ছে কুয়েফতুর শহরে তোমার অবশ্যই যাওয়া উচিত। যদিও মাটির নিচে তৈরি দালান দেখতে আসলেই চমৎকার, তবে কুয়েফতুতে তুমি এমন কিছু দেখতে পাবে যা দেখে তোমার মন ভালো হয়ে যাবে। সেখানে অনেক সুন্দর সুন্দর হট স্প্রিং রয়েছে। সারা বলে, সেগুলো আবার কি?
বিয়র বলে, তোমাকে কিভাবে বোঝাই? স্থলে থাকা মানুষেরা এটা কি নামে চিনতে পারে? সারা বলে, এই হট স্প্রিং দিয়ে আসলে কি করে? বিয়র বলে, এটা বলতে পারো একটা গোসল করার জায়গা যেখানে গরম পানি থাকে, তবে এটা ন্যাচারাল ভাবে তৈরি হয়। তখন সারার মাথা আবার খারাপ হয়ে যায়। সারা বলে, কি বললে? কুয়েফ তো ডোয়ার্ফদের শহর, তাদের শহরে মাটির নিচ থেকে গরম পানি আসে? এমনটাও আবার হয় নাকি? ঝিলের পারে এমনিতেই পানির কমতি নেই, তার উপর তাদের কাছে ড্রাগনের মিটেরও কোনো অভাব নেই। তারা এতটা সমৃদ্ধশালী কিভাবে হতে পারে? এখানে আর নতুন কি কি দেখতে হবে তুমি আমাকে আগেই বলে রাখো বিয়র। তখন তাদের এ বিষয় নিয়ে সার্সি আর মার্সি তাদের মধ্যেও ডিসকাস করে। সার্সি বলে, এটা দেখে ভালো লাগলো। সে ওই বিষয়টা শুনে অবাক হয়েছে, যদিও প্রথমবার দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। হট স্প্রিং, মাটির নিচ থেকে আসা গরম পানি, ওইটা আসলেই চমৎকার। তখন মার্সিও তার দুঃখের কথা বলে, সে তো এসব বিষয় কল্পনাই করতে পারে না। তাদের দেশে সে তার গ্রামে থাকা অবস্থায় তার পাশের গ্রামে থাকা পুকুরে গোসল করেই সে অনেক খুশি হতো, কারণ আশপাশে তেমন কোনো নদী ছিল না। আর মার্সি আরো একটা বিষয় ভেবে অবাক হয়ে যায়, এত মনস্টার আর ড্রাগনের মধ্যেও বারবেরিয়ানরা এখানে কিভাবে টিকে আছে? তারা কি মোটেও বিরক্ত হয় না? তারা কিভাবে এখানে জীবনযাপন করছে? তখন সার্সি বলে, তোমার কি মনে হয় এখানে টিকে থাকার লড়াই, প্রতিদিনের জীবনযাপন কি খুবই সহজ? এখানে বেঁচে থাকার জন্য ড্রাগনের সাথে লড়াই করতেই হবে, আর যারা ড্রাগনদের সাথে লড়াই করে হেরে যাবে তাদেরকে কোনো না কোনো ভাবে মরতেই হয়। যেই গ্রামের যোদ্ধারা বেশি শক্তিশালী নয়, অনেক সময় তারা ড্রাগনের খাবার হয়ে যায়। মার্সি বলে, এটা তো খুবই ভয়ানক। সার্সি বলে, হ্যাঁ, এখানে এমনটাই হয়। এখানের নিয়ম এমনই, শক্তিশালী না হলে অনুর্বর খোলা মাঠে গিয়ে বসবাস করো, যেখানের প্রাণীরা বেশি শক্তিশালী নয়, তবে খাবারের অভাব দেখা দেবে। আর যদি শক্তিশালী হয়ে থাকো, উর্বর জমিতে এসে বসবাস করতে পারো, তবে ড্রাগনের সাথে লড়াই করতে হবে। আর শক্তিশালী না হলে মরতে হবে। কিন্তু যদি বেঁচে থাকো, তাহলে ভালো খাবার, ফলমূল আর প্রোটিন হিসেবে মিট পাবে। আমরা যেভাবেই মরি না কেন, একদিন তো সবাইকেই মরতে হবে। আর আমি ক্ষুধার্ত মরার চেয়ে ড্রাগনের পেটে যাওয়াটাকে বেশি প্রেফার করব। তখন তো আর কমপক্ষে ক্ষুধার্ত থাকতে হবে না। নিজের ক্ষুধা না মিটাতে পারলেও প্রকৃতির খাদ্য শৃঙ্খলের কাজে তো আসবো। তখন এই বিষয়টা নিয়ে মার্সি আর সার্সির মধ্যে তর্কাতর্কি হতে থাকে। সার্সি কি সব উল্টাপাল্টা বলছে, আর মার্সি কখনো এভাবে মরতে চায় না। ওইদিকে তো সারা বিয়রের কাছ থেকে একটা কথা শুনে সারপ্রাইজড হয়ে যায়। বিয়র ডর্ফদের কাছে সারার জন্য একটা নতুন হেলমেট তৈরি করতে বলেছে। তখন সারা একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে যায়। সে বলে, আচ্ছা, সে যদি আমার জন্য হেলমেট তৈরি করে দেয়, এর পরিবর্তে কি আমায় কিছু দিতে হবে না? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। বিয়র বলে, তুমি যে ওই দিন ওই ড্রাগনটা মেরেছ, আর শেষ আক্রমণটা তুমিই করেছিলে, তাই ড্রাগনের সবচেয়ে বড় অংশটা তোমার, তার সাথে আমার অংশটাও জুড়ে দিতে পারো। এছাড়া তোমার ভিন্ডকে মারার হিসাবও বাকি। আর তাই ডোয়ার্ফ এল্ডার বালাহার্ট বলেছে সে মিথ্রেল দিয়ে তোমার জন্য কিছু তৈরি করতে চায়, আর তাই সে তোমাকে অপেক্ষা করতে বলেছে। তখন সারার মাথায় খুশির পাহাড় ভেঙে পড়ে। সারা বলে, তার মানে অবশ্যই এটা অসাধারণ কিছু হবে। এই বিষয়টা নিয়ে তারা দুজনেই অনেক খুশি। তাদের খুশি দেখে সার্সি আর মার্সিও খুশি। এরপর সারা জিজ্ঞেস করে, তো আমরা ভ্রমণের জন্য কবে রওনা হব? বিয়র বলে, কান বন্ধ করো। এরপর সে এমন জোরে একটা হুঙ্কার দেয়, হুঙ্কারের ঠেলায় ওই জায়গাটা পুরো কেঁপে ওঠে। সারা বলে, হুঙ্কারের রাজা। তার এই নামটা তার সাথে আসলেই মিলে যায়। তখন ডেফিও ওই জায়গায় এসে হাজির হয়। ডেফিও বলে, আমি অনেক শক্তিশালী একটা ইচ্ছাশক্তি অনুভব করতে পেরেছি। তার মানে তুমি আমাকে ডেকেছ হুঙ্কারের রাজা বিয়র? আমায় কি তোমার জন্য কারো কাছে বার্তা পাঠাতে হবে? বিয়র বলে, ডাকার জন্য দুঃখিত, তবে হ্যাঁ, আমার বার্তা হলো কুয়েফতোর এল্ডার বারহার্টের কাছে ওইটা প্রস্তুত হতে আর কতক্ষণ সময় লাগবে। এরপর ডেফিও বার্তা নিয়ে চলে যায়। সারা বলে, একই, সে মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। বিয়র বলে, হ্যাঁ, কুইন ডেফিও। সে একসাথে সব জায়গায় অবস্থান করতে পারে। নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে তাকে ডাক দিলে সে হাজির হয়। আর তুমি কি জানো, হুঙ্কারের মাধ্যমে আমি আর আমার বাবাই শুধু এটা করতে পারি। তখন সারা আরো জিজ্ঞেস করে, তো বিয়র, তুমি কি দ্য গ্রেট চিপের ছেলে হওয়ার কারণে অন্য সব আদিবাসীদের বিচার সালিশেও অংশগ্রহণ করো, যেমনটা তোমার বাবা করে? বিয়র বলে, হ্যাঁ, মাঝে মধ্যে আমারও করতে হয়। এছাড়া ফিন্ডের রিচুয়াল, সেগুলোকে নিয়ন্ত্রণ আর ধ্বংস করার ক্ষেত্রেও প্রধান দায়িত্ব আমারই থাকে। তখন সারা বিয়রের এত সব দায়িত্বের কথা শুনে সে বিয়রকে বলে, তোমার কম বয়স আর জঙ্গলি হলে কি হবে? তোমার কাঁধে এখনই এত দায়িত্ব, আরও তো বয়স পড়ে আছে। বিয়র বলে, যাই হোক না কেন, আমি ততটুকুই কাজ গ্রহণ করি যতটুকু আমি করতে পারি। আর সে তার কাজ নিয়ে অনেক খুশি, কারণ সে এই অভ্যাসটা তার পূর্বপুরুষদের থেকেই পেয়েছে। এ কথা শুনে সারাও একটু ইমপ্রেস হয়ে যায়। সে বলে, প্রথমবার আমি তোমাকে যখন দেখেছিলাম মনে করেছিলাম তুমি একটা বুনো মানুষ, তবে এখন তোমার দায়িত্বভার দেখে মনে হচ্ছে তোমার শরীরে আসলে রাজকীয় রক্ত বইছে। বিয়র বলে, এর জন্য তুমি আবার আমার প্রেমে পড়ে গেলে? তখন সারা একটু লজ্জা পেয়ে যায়। সারা বলে, কি বলছো এসব? এমন কিছুই না। বিয়র বলে, আরে আমি তোমার সাথে মজা করছি। এরপর ডেভি ওই জায়গায় খবর নিয়ে এসে পড়ে, কাল সকালের মধ্যে ওইটা প্রস্তুত হয়ে যাবে। সারা বলে, তাই নাকি? বিয়র বলে, তো সারা, নতুন কিছুকে জানার শুরুটা কাল ড্রেফতুর গ্রাম থেকেই শুরু করবে। এরপর সিন চেঞ্জ হয় সকালে। সবাই তাদের নতুন যাত্রার জন্য প্রস্তুত, তবে সারা এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায়। তাদের পাহাড়েরও ওপারের একটা শহরে যেতে হবে। কে জানে এত দূরের পথ যেতে কত সময় লাগবে। তখন বিয়র বলে,
এ বিষয়টা নিয়ে তুমি একদমই চিন্তা করো না, তুমি তোমার প্রথম ভ্রমণের দিকে ফোকাস করো। বিয়র তার লাইটনিং ম্যাজিক দিয়ে একটা ড্রাগনকে সামান করে আর সবাইকে নিয়ে ওই ড্রাগনের উপর বিয়র শব্দের থেকেও দ্রুত গতিতে ছুটে চলে। এটা দেখে তো সারা অবাক হয়ে যায় আর মার্সি তখন ড্রাগনের উপরে উঠেই ভয় পেয়ে যায়। আর সারা তো এটা কল্পনাও করেনি তাদের জার্নিটা এতটা রোমাঞ্চকর হবে। এরপর বিয়রের দিকে সারা তাকিয়ে থাকে। সার্সি বলে, তোমাদের দেখে নতুন জামাই বউ মনে হচ্ছে। তখন সারা একটু শরম পেয়ে যায়। এরপর চুপি চুপি সে সার্সির কানে বলে, তুমি কি সত্যি বলছো? আমায় আর পিয়রকে দেখে আসলেই এমনটা মনে হয়? তখন সার্সি জোরে জোরে বলে, কেন, তোমার কি এতে কোনো সমস্যা? এতে সারার মাথা আবার খারাপ হয়ে যায়। মার্সি বলে, তার মানে আপনি বিয়রকে এতটা পছন্দ করেন? তাদের এমন কথোপকথনের মধ্য দিয়ে একটা ফায়ার বলে আক্রমণ হয়। এতে সবাই চমকে যায়। বিয়র বলে, এমনটা শুধু একজনই করতে পারে। তখন আমরা দেখতে পাই উরুগ্রু মাউন্টেনের কিং ফায়ার ড্রাগনকে। আর এখান থেকেই এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, এই এনিমেটা অনেকেই পছন্দ করেন, বাট সবাই ভিডিওতে লাইক করেন না। এটা আমার জন্য হতাশাজনক। আমার একটা ভিডিও তৈরি করতে কমপক্ষে 2-3 দিন সময় লাগে। আমি কাজ করে আসার পর ফ্রি টাইমে ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো আপনাদের জন্য পরিশ্রম করার পর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সেটা আমার জন্য হতাশাজনক। আর হ্যাঁ, এই এনিমেটা শেষ করার পর আমি আগেও বলেছি আপনাদের জন্য একটা অসাধারণ এনিমে নিয়ে আসবো। তো সেই উপলক্ষে সবার কাছে অনুরোধ রইল বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টের। আর আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই এনিমেটা দেখার পর আপনাদের হাসি আসবে, দুঃখ হবে, কান্নাও আসবে। অর্থাৎ আমাদের টপিক এক্সএম চ্যানেলে 7 প্রিন্সের পর আপনারা আবার ইন্টেন্স কিছু পেতে চলেছেন। আর এই এনিমেটা আপনারা বাংলায় কোথাও দেখেননি বিধায় আমি এটা নিয়ে আসতে চাচ্ছি। তাই সাথেই থাকবেন আর ভিডিও পছন্দ হলে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই।